নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি স্বাগতা। এসো গল্প শোনাই চ্যানেলের আজকের গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা রহস্য গল্প বিষের ছোবল এর পঞ্চম তথা অন্তিম পর্ব। সকাল থেকেই কেমন যেন গুম মেরে বসেছিল কিটি। টিনা কোনো প্রশ্ন করলে সে শুধু হ্যাঁ বা নায়ে সংক্ষিপ্ত উত্তর দিয়েছে। ডক্টর রায় হাসপাতাল থেকে একটু বেলার দিকে ফোন করেছিলেন। তিনি জানিয়েছেন সঞ্জীবনবাবু এ যাত্রায় বেঁচে গেলেও হয়তো তার পক্ষে না বাঁচাই ভালো ছিল। বিষ তার স্নায়ুতন্ত্রে এমন প্রভাব বিস্তার করেছে যে সেটা প্রায় অকেজো হয়ে গেছে। হাঁটা চলা তো দূরে থাক, জীবনে আর কোনো দিন হাত পা নাড়ানো বা কথাবার্তাও তিনি বলতে পারবেন না। জীবনমৃত অবস্থায় বাকি জীবনটা তাকে বিছানায় শুয়ে কাটাতে হবে। আর একটা কথা, বায়োভেনামের কম্পোজিশনটাও নাকি তার কাছে বেশ রহস্যময় বলে মনে হয়েছে। কিটি সারাদিনে একটাই বাক্য শুধু উচ্চারণ করেছে টিনার উদ্দেশ্যে, আমার কাজ ছিল ক্লায়েন্টকে প্রোটেক্ট করা, সে কাজটা আমি করতে পারলাম না। বিকালের দিকে এক পশলা বৃষ্টি হয়ে গেল। টিনা বলল, আজ বরং খিচুড়ি আর ডিম ভাজা করি। কিটি একটু উদাসীনভাবে বলল, যা ভালো মনে হয় কর। সন্ধ্যা নাগাদ কিচেনে ঢুকল টিনা, আর কিটি বসলো তার ল্যাপটপ নিয়ে। কিচেনেই তখন ছিল টিনা। হঠাৎ সে কিটির গলা শুনল। অদ্ভুত, আশ্চর্য, কার সঙ্গে কথা বলছে কিটি? কিচেন ছেড়ে ঘরে ঢুকে টিনা দেখতে পেল ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে বিস্মিতভাবে তাকিয়ে আছে কিটি। টিনা কিটির পেছনে গিয়ে দাঁড়ালো। স্ক্রিনে ফুটে আছে একটা ছবি, একটা মরা সাপ। তার মাথাটা থেতলে গেছে, রক্ত ছড়িয়ে আছে তার থ্যাতলানো মাথা ও তার মাথার চারপাশের মাটিতে। সেই ছবির দিকে চোখ রেখে কিটি স্বগতোক্তি করল, এই সাইডটা এত পরে আমার চোখে পড়ল। কিটির কথা শুনে টিনা বলল, এই মরা সাপের ছবিতে কি আছে? কিটি উত্তেজিতভাবে জবাব দিল, অনেক কিছু, অনেক কিছু, একটা রহস্যের জট অন্তত খুলে গেল। টিনা জিজ্ঞেস করল, কি অনেক কিছু? টিনার কথার জবাব দেওয়ার আগে কিটির মোবাইল বেজে উঠল। মিস্টার বুধিয়ার ফোন। উত্তেজিতভাবেই ফোনটা রিসিভ করল কিটি। তারপর ওপাশের কথা শুনে বলল, তাই নাকি, মিলেছে? আর ওটা মেলেনি? হ্যাঁ হ্যাঁ, আমি ও ব্যাপারটা এই মাত্র নেটের একটা সাইটে দেখলাম। কি আশ্চর্য ব্যাপার, তাই না? প্রকৃতির কি বিচিত্র খেয়াল। এরপর টেলিফোনের ওপ্রান্ত থেকে মিনিট পাঁচেক ধরে মিস্টার বুধিয়া কি বললেন তা বুঝতে পারল না টিনা। কিটি কথা বলা শেষ করার পর টিনা তাকে জিজ্ঞেস করল, কি মিলেছে, কি মেলেনি? কিটি উত্তেজিতভাবে প্রথমে বলল, বিষ। মনসার দেহে যা মিলেছে তা হলো ন্যাট্রিক্সের বিষ। তবে রহস্য কিন্তু এখনো যায়নি, বরং আরও কিছুটা ঘনীভূত হয়েছে। মিস্টার বুধিয়ার অনুমান ছিল যে সঞ্জীবনবাবুকে যে সাপে কামড়েছে সেটা কেউটে বা কালাজ হবে, কিন্তু কেউটে বা কালাজের যে স্যাম্পেল সঞ্জীবনবাবুর ল্যাবরেটরি থেকে সংগ্রহ করা হয়েছে তার সঙ্গে তার দেহে পাওয়া বিষ মিলছে না। তাছাড়া কেউটে বা কালাজের বিষের সঙ্গেও নাকি এ বিষের পার্থক্য আছে। তাহলে কি অন্য কোনো সাপ আছে সঞ্জীবনবাবুর ল্যাবরেটরিতে? আরও নতুন কোনো সাপ? এ কথা বলার পর কিটি বলল, এবার আসি ন্যাট্রিক্সের প্রসঙ্গে। এই যে ছবিটা তুই ল্যাপটপে দেখছিস, এটা ন্যাট্রিক্সেরই ছবি। মরা সাপ? জানতে চাইল টিনা। কিটি হেসে জবাব দিল, না, মরা সাপ নয়, জ্যান্ত সাপেরই ছবি। প্রকৃতি ন্যাট্রিক্সকে এক অদ্ভুত ক্ষমতা দিয়েছে। আত্মরক্ষা করার জন্য বা শিকার ধরার জন্য অথবা উত্তেজিত হলে ন্যাট্রিক্স এক অদ্ভুত কাণ্ড করে। মাথার পেশির সংকোচন প্রসারণ ঘটিয়ে সে তার মাথাটাকে এমন এক অদ্ভুত আকার দেয় যে দেখে মনে হয় তার মাথাটা থেতলে গেছে, আর তার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে রক্ত বার করে সে নিশ্চলভাবে পড়ে থাকে।
তাকে তখন দেখলে মনে হবে সে মৃত সাপ। তার এই ছদ্মবেশ দেখে কোনো প্রাণী তার কাছে গেলেই তৎক্ষণাৎ তাকে আক্রমণ করে। মনসার ক্ষেত্রেও ব্যাপারটা সম্ভবত তাই হয়েছিল। সাপটাকে মৃত ভেবে মনসা তাকে ধরতেই সাপটা তাকে ছোবল মারে। এখন প্রশ্ন হলো, কার নির্দেশে মনসা ওই মরা সাপটাকে ফেলতে গেছিল, আর তারপর সেই সাপটাকে আবার বাক্সে পুরলই বা কে? নিরুপম, নাকি স্বয়ং সঞ্জীবন বাবু, নাকি তৃতীয় কেউ? এ ব্যাপারটায় নিশ্চিত হবার জন্য আমাকে একবার অঞ্জনা দেবীর সঙ্গে কথা বলতে হবে। নিশ্চিত হতে হবে এটা কোনো অ্যাক্সিডেন্ট না খুন। কাল ভোরে উঠে প্রথমে মিস্টার বুধিয়ার অফিসে যাব। ফার্ম থেকে রাতেই আজ বাড়ি ফিরছেন তিনি। তাকে তার অফিস থেকে তুলে নিয়ে রওনা হব সাপের বাসায়। টিনা বলল, কিন্তু সাপটাকে ওই অবস্থায় রাখা হলো কিভাবে? সাপটা ছদ্মবেশ ধরবে কিনা সেটা তো তার মর্জির ওপর নির্ভর করে, তাই না? কিটি জবাব দিল, হ্যাঁ ঠিক তাই, কিন্তু ধর সাপটাকে আঘাত করা হলো, অর্থাৎ উত্তেজিত করা হলো, তখনও সে একই কাণ্ড করে। আতঙ্কিত হয়ে বেশ কিছুক্ষণ ওভাবে নিশ্চল অবস্থায় পড়ে থাকে। এমন হতে পারে তার কিছুক্ষণ আগেই সাপটাকে আঘাত করা হয়, তারপর ওখানে রাখা হয়। এটা তো হতেই পারে। টিনা এরপর জানতে চাইল, আচ্ছা যদি মনসার ব্যাপারটা খুনই হয় তবে তাকে খুন করে কী লাভ? কিটি বলল, যে প্রধান তিনটে কারণে মানুষকে সাধারণত খুন করা হয় তা হলো অর্থ, প্রতিহিংসা আর কোনো জিনিসের গোপনীয়তা বজায় রাখার জন্য। প্রথমটা সম্ভবত মনসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। দ্বিতীয়টা না তৃতীয় ব্যাপারটার জন্য তার এই পরিণতি হলো, সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। টিনা শুনে বলল, প্রথমটা কেন নয়? কিটি বলল, কারণ খুন হবার মতো অর্থ সম্পদ আছে বলে মনে হয় না। তাহলে সে লোকের বাড়ি পরিচারিকার কাজ করতো না। হ্যাঁ, একটা জিনিস তার অবশ্যই ছিল, ভরা যৌবন। সেটাকে অবশ্য তুই সম্পদ বলতে পারিস। টিনা বলল, না, আমি সে সম্পদের কথা বলছি না। কাশীনাথবাবু যে মণির কথা বলছিল সেটা সাপের মাথার মণি না হলেও অন্য কোনো মণিও হতে পারে। নীলকর সাহেবদের আমলের বাড়ি, এমনও তো হতে পারে সত্যি কোনো গুপ্তধন বা কোনো দামি রত্ন লুকানো ছিল ওই ভাঙা বাড়িতে। মনসা সেটা পায়, আর সেটা তার থেকে নেবার জন্যই খুন হতে হলো তাকে। কাশীনাথ চক্রবর্তী তো নিজেই বললেন যে মণিটা তিনি খুঁজে পেয়েছেন। আমার কিন্তু প্রথম থেকেই ও লোকটাকে কেমন সন্দেহ হচ্ছে। কিটি বলল, কাশীনাথবাবুর কিছু কথার মধ্যে হেঁয়ালি আছে তা আমারও মনে হয়, তবে এত বুদ্ধিমত্তার সঙ্গে ম্যাট্রিক্স দিয়ে তিনি মানুষ খুন করতে পারবেন বলে মনে হয় না। যদিও তিনি একসময় স্নেক ফার্মের কাজে যুক্ত ছিলেন, হয়তোবা সাপ ধরতে তিনিও জানেন, কিন্তু মনসা থেকে শুরু করে নীলকণ্ঠবাবু, নিরুপম, এমনকি সঞ্জীবনবাবু পর্যন্ত সবাই কিন্তু কাশীনাথবাবুর সম্পর্কে একটা কথাই বলেছেন, তিনি পাগল। একজন পাগলের পক্ষে কি এত কৌশলে অন্য কাউকে খুন করা সম্ভব? অন্য কেউ। টিনা এরপর তার কথা শুনে বলল, আচ্ছা সঞ্জীবনবাবুর ওপর তো ড্রয়ারে ম্যাট্রিক্স রেখে একটা অ্যাটেম্প নেওয়া হয়েছিল। বুধিয়া তো বললেন সঞ্জীবনবাবুর দেহে যে বিষ পাওয়া গেছে তা পরিচিত সাপের বিষের সঙ্গে মিলছে না। আমরা ধরেই নিতে পারি এটা ছিল তাকে খুন করার দ্বিতীয় প্রচেষ্টা। ভাগ্যক্রমে তার প্রাণটা কোনো মতে রক্ষা পেয়েছে। কিটি বলল, হ্যাঁ, এই পয়েন্টে তুই কারেক্ট বলেই মনে হয়। কে কেন সঞ্জীবনবাবুকে খুনের চেষ্টা করলো তা খুঁজে বার করতে পারলেই মনসার খুনের পিছনে মোটিভটাও ক্লিয়ার হয়ে যাবে বলেই আমার ধারণা। এ কথাগুলো বলে সিলিংয়ের দিকে তাকিয়ে গভীরভাবে কি যেন ভাবতে শুরু করলো কিটি। টিনা তাকে কি আর একটা কথা যেন বলতে যাচ্ছিল, কিন্তু কিটি তাকে ইশারায় বুঝিয়ে দিল সে আর এখন কোনো কথা বলতে রাজি নয়। কিটিকে নিজের মতো ভাবতে দিয়ে টিনা প্রথমে রান্নাঘরে ঢুকলো। তারপর সেখানকার কাজ মিটে গেলে ঘরে ঢুকে দেখলো আবার ল্যাপটপে মুখ গুজে বসে পড়েছে কিটি।
টিনা সময় কাটাবার জন্য একটা বই নিয়ে বসলো। বাইরে আবার ঝমঝম শব্দে বৃষ্টি শুরু হলো। রাত 10টা নাগাদ টিনা যখন বইটা রাখলো তখনও কিটির চোখ ল্যাপটপে, তার আঙুলগুলো ধীরে ধীরে খেলা করে চলেছে কিপ্যাডে। টিনা রান্নাঘরে ঢুকলো। তারপর কিছুক্ষণের মধ্যেই গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা নিয়ে ঘরে ফিরে এসে কিটিকে বলল, খেয়ে নে। কিটি কোনো জবাব দিল না। কিটির খাবারটা টেবিলে রেখে টিনা খেতে শুরু করলো। টিনার খাওয়া শেষ হয়ে গেল এক সময়। টেবিলে প্লেটে রাখা কিটির খিচুড়ি আর ডিম ভাজা তখন জুড়িয়ে জল হয়ে গেছে। টিনা তার উদ্দেশ্যে বলল, কী রে, তুই খাবি না? কিটি বলল, সঞ্জীবনবাবুকে যে সাপটা কামড়েছিল সেটা জানা একান্ত জরুরি। এখন আমাকে বিরক্ত করিস না, চুপ কর। আমার যখন খিদে পাবে তখন খাবো। টিনা মৃদু আহত হলো কিটির ধমক শুনে। সে বলল, তাহলে তুই সারা রাত জেগে সাপের বিষ, ব্যাঙের বিষ এসব নিয়ে গবেষণা কর। আমার খাওয়া হয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়ছি, যা ইচ্ছা করগে। টিনাও একটু ঝাঁঝের সঙ্গেই বলল। টিনার কথা শুনে কিটি ল্যাপটপ থেকে চোখ তুলে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল টিনার দিকে। তারপর আবার ল্যাপটপে মনোনিবেশ করলো। মৃদু গজগজ করতে করতে কিছুক্ষণের মধ্যেই শুয়ে পড়ল টিনা। সকাল 7টা নাগাদ কিটির ডাকে ঘুম ভাঙল টিনার। কিটি তাকে প্রথমে বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, 8:30টার সময় মিস্টার বুধিয়াকে তার অফিস থেকে তুলতে হবে। সেখানে যাবার পথে রাস্তায় খাবারও কিনতে হবে। কুইক কুইক। টিনা বিছানায় উঠে বসে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, কাল শুলি কখন? কিটি এরপর বলল, তুই শুয়ে পড়ার ঘণ্টাখানেকের মধ্যেই। খিচুড়িটা ঠান্ডা হয়ে গেলেও জব্বর বানিয়েছিলি তুই। কিটির চোখে মুখে মৃদু খুশির ঝিলিক। দুজনে তৈরি হয়ে নিয়ে 8টার আগেই তারা বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। পথে একবার থেমে নির্দিষ্ট সময়েই তারা পৌঁছে গেল মিস্টার বুধিয়ার অফিসের সামনে। তিনি নিচেই দাঁড়িয়েছিলেন। কিটি তাকে বলল, আজ আপনার গাড়িটা নিতে হবে না, আপনি আমারটাতেই উঠে আসুন। বুধিয়া বললেন, ওকে ম্যাডাম। টিনা তাদের ছোট্ট গাড়িটার পিছনের সিটে গিয়ে বসল আর মিস্টার বুধিয়া উঠে বসলেন কিটির পাশে। অ্যাক্সিলেটরে চাপ দিল কিটি। নীলগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে গেল তিনজন। ড্রাইভ করতে করতে মাঝে মধ্যে গুনগুন করে গান গাইছে কিটি। টিনা বুঝতে পারল আজ বেশ খোশ মেজাজেই আছে কিটি। গাড়ি যখন কলকাতা পেরিয়ে বারাসাতের রাস্তা ধরল তখন কিটি একবার মিস্টার বুধিয়াকে জিজ্ঞেস করল, সঞ্জীবনবাবুকে যে সাপ কামড়েছিল তার বিষ যে পরিচিত কোনো সাপের নয়, সে ব্যাপারে আপনি কনফার্মড? মিস্টার বুধিয়া বললেন, হ্যাঁ কনফার্মড। ওটা কেউটে, কালাজ বা অন্য কোনো পরিচিত সাপের নয়, সে ব্যাপারে আমি 100% নিশ্চিত। ওর প্রোটিন কম্পোজিশন অন্যরকম। আমার ফার্ম হাউসে কেউটে আছে, আর এক সময় কালাজ নিয়েও দীর্ঘ সময় ধরে কাজ করেছি। তার কথা শোনার পর কিটি বলল, সাপ ছাড়া তো আপনার ফার্ম হাউসে অন্য ধরনের আরও কিছু প্রাণী আছে, তাই না, যাদের বায়োভেনাম আছে? তিনি জবাব দিলেন, হ্যাঁ, আরও বেশ কয়েক ধরনের প্রাণী, যেমন কয়েক প্রজাতির পোকা, মাকড়সা, কাঁকড়া বিছে। জানেন, উইডো স্পাইডার বলে আমার কাছে এক ধরনের মাকড়সা আছে। ওদের পেটটা সিঁদুরের মতো লাল হয়। ওর কামড় সাপের মতোই প্রাণঘাতক। আর এ ধরনের বিষাক্ত কোনো প্রাণী? মিস্টার বুধিয়া জবাব দিলেন, না, আর কোনো প্রাণী নেই। সাধারণত বায়োভেনাম সাপ ছাড়া পোকামাকড়দের মধ্যেই বেশি দেখা যায়। কিটি হেসে বলল, একদিন আপনার ফার্ম হাউসটা দেখার ইচ্ছা রইল। 11টার মধ্যেই সাপের বাসায় পৌঁছে গেল কিটিরা। কম্পাউন্ডের ভিতরে ঢুকে তারা গাড়ি থেকে নামতেই তাদের দেখে এগিয়ে এসে নিরুপম উৎকণ্ঠিতভাবে বলল, স্যারের কোনো খবর আছে নাকি? আমি কাল বিকালে হাসপাতালে গিয়েছিলাম, তখন তো তিনি ওই একই রকম ছিলেন। তার কথার জবাবে মিস্টার বুধিয়া বললেন, ওনাকে তুমি যেমন দেখে এসেছো উনি তেমনই আছেন। আমি আজ ভোরে হাসপাতাল থেকে খবর নিয়েছি। নিরুপম যেন মৃদু আশ্বস্ত হলো বুধিয়ার জবাব শুনে। কিটি এরপর নিরুপমকে বলল, আপনাকে মিস্টার বুধিয়াকে সাপের ঘরটা একটু দেখাতে হবে। তারপর সে বুধিয়ার উদ্দেশ্যে বলল,
আপনি ওর সঙ্গে সাপের ঘরে গিয়ে দেখুন যে নতুন কিছুর সন্ধান পান কিনা। প্রত্যেকটা বাক্স খুলে দেখবেন। আমরা ওপর থেকে কাজ সেরে নিচে নামছি। বাড়ির ভিতর ঢুকে নিরুপমের সঙ্গে সাপের ঘরের দিকে এগোলেন মিস্টার বুধিয়া, আর কিটিরা উঠে এলো দোতলায়। কিটি টিনাকে বলল, একবার সঞ্জীবনবাবু স্ত্রীকে দেখে আসি, তারপর অঞ্জনা দেবীর ঘরে ঢুকবো। ওনাকে কিছু প্রশ্ন করার আছে। রুবি দেবীর ঘরের সামনে এসে দাঁড়ালো কিটিরা। দরজার পাল্লা একটু ফাঁক করাই ছিল। ঘরের ভিতর তারা দেখতে পেল কাশীনাথ চক্রবর্তীকে। খাটে শুয়ে আছেন রুবি দেবী, আর খাটে বসে তার মাথায় হাত বোলাচ্ছেন কাশীনাথবাবু। এ ব্যাপারটার মধ্যে অবশ্য খারাপ কিছু নেই। কাশীনাথবাবু রুবি দেবীর বাবার বয়সী হবেন। পরম মমতায় তিনি হাত বুলিয়ে দিচ্ছেন তার কপালে। দরজায় একটু শব্দ করে ঘরের ভিতর পা রাখল কিটিরা। শব্দ শুনে আর কিটিদের দেখে প্রথমে একটু যেন চমকে উঠলেন বৃদ্ধ। তারপর খাটের পাশ থেকে তার লাঠিটা তুলে নিয়ে কিটিদের উদ্দেশ্যে বললেন, বেরো বেরো ঘর থেকে, তোমরা সঞ্জীবনের লোক, মণিটা তোমরা চুরি করতে এসেছ। কিটি তাকে ভ্রুক্ষেপ না করে খাটের সামনে গিয়ে দাঁড়ালো। রুবি দেবীর চোখ খোলা, আগের দিনের মতোই শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন সিলিংয়ের দিকে, যেন কিটির উপস্থিতি টেরই পাচ্ছেন না তিনি। লাঠিটা উঁচিয়ে খাট থেকে নেমে দাঁড়ালেন কাশীনাথ চক্রবর্তী। তাকে পাত্তা না দিয়ে রুবি দেবীর মাথায় উন্মুক্ত বাহুতে হাত বোলালো কিটি। কি খসখসে রুবি দেবীর ত্বক! কিটির মনে হলো সে যেন শিরিষ কাগজে হাত বোলাচ্ছে, কিন্তু কিটির স্পর্শে রুবি দেবীর কোনো ভাবান্তর হলো না। তার গায়ে মাথায় হাত বোলাবার পর কিটি কাশীনাথবাবুর উদ্দেশ্যে বললেন, আপনার ভয় নেই, আপনার মণি আমরা চুরি করতে আসিনি। রুবিও তো একটা মণি, তাই না? কিটির ঠোঁটে আবছা হাসির রেশ। টিনাও বেশ অবাক হয়ে গেল কিটির কথা শুনে। সত্যিই তো, রুবি মানে চুনি, চুনি একটা মণি। কিটির কথা শোনার পর বৃদ্ধর মুখটা যেন ধীরে ধীরে অন্যরকম হয়ে গেল। হাত থেকে লাঠিটা মাটিতে নেমে এলো। ঘষা কাচের আড়াল থেকে ফ্যাল ফ্যাল করে তিনি তাকিয়ে রইলেন কিটির দিকে। তার সঙ্গে আর কোনো কথা না বলে এরপর সে ঘর থেকে বাইরে এসে কিটিরা গিয়ে দাঁড়ালো অঞ্জনা দেবীর ঘরের সামনে। দরজায় টোকা দিতে অঞ্জনা দেবী দরজা খুললেন, চিন্তাক্লিষ্ট মুখ। দরজা খুলে কিটিদের দেখে বেশ একটু অসন্তুষ্টভাবেই তিনি বললেন, আপনারা কি ব্যাপার? কিটি বলল, আপনার কাছে আমার কয়েকটা প্রশ্ন ছিল, বেশি সময় নেব না, ভিতরে আসতে পারি? কয়েক মুহূর্ত কি যেন ভেবে নিয়ে অঞ্জনা দেবী বললেন, আসুন। ঘরে ঢুকে কিটি জানতে চাইল, অরিত্র নেই? তিনি জবাব দিলেন, না, নেই, ওকে আমি একটা কাজে পাঠিয়েছি। কি কাজ জানতে পারি কি? অঞ্জনা দেবী জবাব দিলেন, সকালবেলা ডাক্তার এসেছিল সঞ্জীবনের স্ত্রীকে দেখতে। নিরুপমই ডেকে এনেছিল, তিনি ওষুধ লিখে দিয়েছেন, সেটাই আনতে পাঠিয়েছি। তাছাড়া আমরা এ জায়গা থেকে নিজেদের জায়গাতে ফিরে যেতে চাই কদিনের মধ্যে। ট্রেনের খবরাখবরও জানতে বলেছি। তা এই প্রশ্ন দুটোই কি আপনাদের করার ছিল? কিটি বলল, না, আমি অন্য কয়েকটা প্রশ্ন করতে এসেছি। প্রথম প্রশ্ন হলো, আপনার স্বামী মারা যান ঠিক কিভাবে? কয়েক মুহূর্ত চুপ করে থেকে তিনি জবাব দিলেন, সাপের কামড়ে। একটা মরা সাপ ফেলতে গেছিলেন তিনি, তারপর সাপের কামড়ে মারা যান। ঠিক যেভাবে মরা সাপ ফেলতে গিয়ে মনসা মারা গেল। মৃদু কেঁপে উঠল অঞ্জনা দেবীর গলা। আমার দ্বিতীয় প্রশ্ন, আপনার স্বামী যেদিন মারা যান সেদিন কি আপনাদের ফার্ম হাউসে সঞ্জীবনবাবু উপস্থিত ছিলেন? অঞ্জনা দেবী উত্তর দিলেন, হ্যাঁ, ছিলেন। সেই আমার স্বামীকে এসে খবরটা দেয় যে একটা কেউটে মারা গেছে। আমার স্বামী যেন সাপটাকে ফেলে দেন। তার কণ্ঠস্বর এবার স্পষ্ট কেঁপে উঠল। আপনারা সেই সাপটাকে দেখেছিলেন? হ্যাঁ, দেখেছিলাম। সেটা মরা কেউটেই ছিল। আমার স্বামীর অচৈতন্য দেহের পাশেই সেটা পড়েছিল। তাকে সাপে কাটার পর অ্যান্টিভেনাম পুশ করা হয়েছিল? হ্যাঁ, হয়েছিল, কিন্তু তা কাজ দেয়নি। কিটি তার জবাব শুনে চুপ করে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, এবার আমি শেষ প্রশ্ন করব।
আপনি নিজের জায়গা ছেড়ে সঞ্জীবনবাবুর সঙ্গে এ বাড়িতে এসেছিলেন কেন? এ প্রশ্ন শুনে কিটি আর টিনাকে চমকে দিয়ে তিনি আর্তনাদ করে বলে উঠলেন, বিশ্বাস করে আমাদের ফার্মে কাজ করতো ও। ওকে ভালোবেসে ফেলেছিলাম আমি। আমার স্বামীর মৃত্যুর পর আমার দায়িত্ব নেবে, ছেলের ভবিষ্যৎ গড়ে দেবে বলে আমাকে এখানে নিয়ে এসেছিল সঞ্জীবন। ওকে আমি আমার সর্বস্ব দিয়েছিলাম, একজন নারী যা দিতে পারে। কিন্তু তার পরিবর্তে ও অরিত্রকে সাপের বিষের নেশা ধরালো। আমাকে সে কদিন ধরে চাপ দিচ্ছিল আমাদের ফার্মটা ওর নামে লিখে দেবার জন্য। কিন্তু মনসার ঘটনায় আমার কাছে স্পষ্ট হয়ে গেছে, সঞ্জীবনী আমার স্বামীকে খুন করেছিল টাকার লোভে, শরীরের লোভে। কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন অঞ্জনা। কিছুক্ষণের মধ্যেই অঞ্জনা দেবীর ঘর ছেড়ে বেরিয়ে এলো কিটিরা। বিস্মিত টিনা বলল, শেষ পর্যন্ত সঞ্জীবনবাবু নিজেই? কিটি নিচে নামতে নামতে জবাব দিল, সঞ্জীবনবাবুর সঙ্গে অঞ্জনা দেবীর যে অন্যরকম সম্পর্ক আছে তা আমি পরে আন্দাজ করেছিলাম। মনসা শঙ্খ লাগা দেখেছিল ভাঙা বাড়িতে। নারী বলতে এ বাড়িতে সে ছাড়া আর দুজন ছিল, রুবি দেবী আর অঞ্জনা দেবী। পুরুষ বলতে সঞ্জীবন আর নিরুপম। নিরুপম নিশ্চয়ই রুবি দেবীর সঙ্গে মিলিত হবেন না, বয়সের ফারাক আছে, আর তার সঙ্গে তার চেহারাটাও। আর সঞ্জীবনবাবু নিশ্চয়ই নিজের স্ত্রীর সঙ্গে মিলিত হবার জন্য বাড়ির ভাঙা অংশে যাবেন না। কাজেই টিনা জিজ্ঞেস করল, তবে কি মনসা ব্যাপারটা জেনে ফেলাতেই তাকে খুন হতে হলো? কিটি জবাব দিল, এটা একটা কারণ হতে পারে ঠিকই, কিন্তু আমার ধারণা তাকে খুন করার পিছনে আরও গূঢ় কোনো কারণ লুকিয়ে আছে। নিচে নেমে কিটিরা সোজা এগোলো সাপের ঘরের দিকে। মিস্টার বুধিয়া আর নিরুপম ঘরের ভিতরই ছিল। কিটিরা ঘরে ঢুকতেই তিনি বললেন, 24টা বাক্স আছে ঘরে, সবকটাই খুলে দেখলাম। অপরিচিত কোনো সাপ নেই ঘরে, আপনি নিজেও দেখতে পারেন। কিটি বলল, দরকার নেই, আমারও মন বলছিল তেমন কিছু পাওয়া যাবে না। অন্য একটা ব্যাপারে নিশ্চিত হবার জন্য ব্যাপারটা দেখতে বলেছিলাম। আচ্ছা নিরুপম বাবু, ওই ন্যাট্রিক সাপটাকে সঞ্জীবনবাবু কবে এনেছিলেন খেয়াল আছে? নিরুপম জবাব দিল, অঞ্জনা দেবীরা এখানে আসার পরপরই কোনো একদিন তিনি সাপটাকে দেখান আমাকে, ওই সময়েই তিনি এনেছিলেন। মিস্টার বুধিয়া প্রথমে, এরপর কিটিদের বললেন, ন্যাট্রিক্সের অদ্ভুত আচরণটা এবার হাতে কলমে দেখার চেষ্টা করি আমরা। তারপর নিরুপমের উদ্দেশ্যে বললেন, ভয় পেও না, সাপ নিয়ে নাড়াচাড়া করা আমি তোমার স্যারের থেকে ভালোই জানি। টেবিলের ওপর মিস্টার বুধিয়া ন্যাট্রিক্সের বাক্সটা নামিয়ে এনেছেন। তার পাশে রাখা আছে স্নেক হুক আর সাপ ধরার একটা সাঁড়াশি। বাক্সটা খুললেন মিস্টার বুধিয়া। তারপর কয়েক মুহূর্তের মধ্যেই তিনি সাপটাকে বাইরে বার করে আনলেন। কি কুৎসিত দেখতে প্রাণীটা, ক্রূরতা মেশানো দৃষ্টি। স্নেক স্টিকে আটকে থাকা অবস্থায় চারপাশে মাথা নাড়াতে নাড়াতে সে জিভটাকে বাতাসে ছুড়ে দিচ্ছে। এই সাপটায় দুটো মানুষের প্রাণ নিয়েছে। সাপটাকে দেখে টিনার শরীর শিরশির করে উঠল। সাপটাকে ধীরে ধীরে টেবিলের ওপর নামিয়ে সাপ ধরার সাঁড়াশি দিয়ে তাকে টেবিলের সঙ্গে চেপে ধরতেই সাপটা মুক্তি পাবার জন্য ছটফট শুরু করলো। মিস্টার বুধিয়া এরপর অন্য হাত দিয়ে স্নেক স্টিকটা ঠুকতে লাগলেন সাপটার মাথার কাছে টেবিলের ওপর। অমনি সাপটা স্টিকটাকে ছোবল দেবার জন্য চেষ্টা করতে লাগলো। কি ফোঁস গর্জন তার! মিস্টার বুধিয়া তার কাজ চালিয়ে যেতে লাগলেন। মিনিট তিনেক পরই হঠাৎ এক অদ্ভুত কাণ্ড ঘটল। সাপটার গলা আর মাথা কেমন যেন দুমড়ে মুচড়ে গেল। সাপটার মুখ আর নাক দিয়ে বেরিয়ে আসতে লাগলো রক্ত। রক্তে মাখামাখি হয়ে গেল তার মাথা। তারপর নিথর হয়ে গেল সাপটা, যেন কেউ থেতলে মেরেছে সাপটাকে। মিস্টার বুধিয়া মন্তব্য করলেন, ক্যামুফ্লেজ। প্রকৃতি যে প্রাণীদের ভিতর কত আশ্চর্য ব্যাপার লুকিয়ে রাখে তার হিসাব নেই। কিটি বলল, হ্যাঁ, অবিশ্বাস্য ব্যাপার। প্রকৃতির বিচিত্র খেয়ালের কোনো তুলনা নেই। আপনারা এখানেই বাড়িতে থাকবেন, আমি একটু ঘুরে আসছি। সম্ভবত এখানকার কাজ আমাদের শেষ।
মিস্টার বুধিয়া বললেন, কোথায় যাচ্ছেন জানতে পারি? কিটি জবাব দিল, কাছেই নীলকণ্ঠবাবুর বাড়ি। আসলে আমাদের অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন সঞ্জীবনবাবু। তার যা অবস্থা তাতে আমাদের আর কোনো দিনই জানা সম্ভব হবে না যে তিনি আর ইনভেস্টিগেশন করাতে আগ্রহী কিনা। আমি প্রফেশনাল ইনভেস্টিগেটর, পয়সা না পেলে তো কাজ করব না। এ কেসের এখানে ইতি। পুলিশ যদি কোনো তদন্ত করবে, আমরা আর এখানে আসবো না। যাবার আগে সবার সঙ্গে দেখা করে যাব, তাই ওর ওখানে যাচ্ছি। কটা ব্যক্তিগত কথাও অবশ্য আছে তার সঙ্গে। মিস্টার বুধিয়া বললেন, ঠিক আছে, আমি এ বাড়িতেই আছি। সাপের ঘর থেকে এরপর বেরিয়ে এলো কিটিরা। তারপর বাড়ির বাইরে এসে বাগান, ভাঙা ঘরগুলোর পাশ দিয়ে পিছনের মাঠে এসে আল ধরে এগোলো নীলকণ্ঠবাবুর বাড়ির দিকে। যেতে যেতে টিনা প্রশ্ন করল, আচ্ছা, সঞ্জীবনবাবু যদি সত্যি ন্যাট্রিক্স দিয়ে মনসাকে খুন করে থাকেন, তাহলে আমাদের অ্যাপয়েন্ট করলেন কেন? কিটি এগোতে এগোতে জবাব দিল, খুনিদের সাইকোলজি বড় বিচিত্র। যিনি গোয়েন্দা নিয়োগ করেছেন তিনি খুন করাচ্ছেন, এ ব্যাপারে চট করে কেউ সন্দেহ করবে না। সম্ভবত এ ধারণা থেকেই আমাদের তিনি ডাকিয়ে এনেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত শিকারী নিজেই শিকার হয়ে গেল। আমাদের এখানে আনার জন্যই সম্ভবত ড্রয়ারে সাপ রাখার গল্পটা ফেঁদেছিলেন তিনি। টিনা জিজ্ঞেস করল, কিন্তু তাকে কামড়ালো কোন সাপে? নতুন সাপ তো পাওয়া গেল না। তার প্রশ্নের জবাব দিল না কিটি। আকাশে আবার মেঘ জমতে শুরু করেছে, বৃষ্টি নামবে বোধহয়। নীলকণ্ঠবাবুর বাড়ির দরজায় পৌঁছে গেল কিটিরা। নিঝুম বাড়িটা, চারপাশে ঝোপ গাছপালা আর আকাশে মেঘের জন্য কেমন যেন অদ্ভুত ছায়াময় লাগছে বাড়িটা। বাড়ির পিছন থেকে গ্যাঙর গ্যাং গ্যাঙর গ্যাং শব্দ শোনা যাচ্ছে। সম্ভবত আকাশে মেঘ দেখে ভেককুল উল্লসিত হয়ে উঠেছে। কিটি একবার নিজের মনেই বলল, সাপের বাড়ি, ব্যাঙের বাসা, কোলা ব্যাঙের ছাপ, খায় দায় গান গায়, তাই রে নাই রে না। টিনা হেসে ফেলল তার ছড়া শুনে। কিটি এরপর হাঁক দিল, নীলকণ্ঠবাবু আছেন নাকি? বার কয়েক তাকে ডাকার পর দরজা খুলে বেরিয়ে এলেন তিনি। কিটিদের দেখে বেশ উৎকণ্ঠিতভাবে তিনি জানতে চাইলেন, সঞ্জীবনের কোনো খবর আছে নাকি? তার কি কিছু হয়েছে? কিটি জবাব দিল, বেঁচে গেছেন, তবে পক্ষাঘাতগ্রস্ত। কোনো দিন আর হাঁটা চলা দূরে থাক, কথাবার্তাও বলতে পারবেন না। বিছানায় শুয়েই বাকি জীবনটা কাটাতে হবে। কিটির কথা শুনে আফসোসের সুরে নীলকণ্ঠবাবু বললেন, ওই বাড়িটাতে কি যে হলো কে জানে। পরপর দুজনকে সাপে কাটল। সঞ্জীবনের স্ত্রীর অবস্থা এবার কি হবে কে জানে। স্বামী স্ত্রী দুজনকেই কে দেখবে কে জানে। আপনারা বাইরে কেন? ভেতরে আসুন। কিটি জবাব দিল, না, ভিতরে যাব না। আমাদের কাজ শেষ হয়ে গেছে, আমরা চলে যাব। যাবার আগে আপনার সঙ্গে দেখা করতে এলাম। আপনার সঙ্গেই তো এখানে আসার পথে প্রথম পরিচয় হয়েছিল, তাই না? বাড়ির চারপাশের পরিবেশটা বেশ সুন্দর, কেমন শান্ত নিঝুম। বাড়ির বাইরেটা বরং আমরা ঘুরে দেখি। তাছাড়া আপনার ব্যাঙের চৌবাচ্চারও একটা ছবি নেব। সাপের ছবির সঙ্গে ব্যাঙের ছবিও ছাপাবো। সাপ আর ব্যাঙ দুটো কথাই তো একসঙ্গে উচ্চারিত হয়। কিটির কথা শুনে নীলকণ্ঠবাবুর বিষণ্ণ মুখ যেন মৃদু উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, ব্যাঙের ছবি সত্যি ছাপাবেন আপনারা? আমার নামটাও তবে ছাপাবেন। জানেন, এই ব্যাঙ ধরে পেট চালাই বলে কত বিদ্রূপ করে লোকজন। সেদিন তো একটা ঘটনা নিজের চোখেই দেখলেন। কাগজে আমার নাম ছবি ছাপা হলে কেউ আর আমাকে বিদ্রূপ করবে না। সঞ্জীবনের মতোই সম্মান পাবো আমি। কিটি হেসে বলল, হ্যাঁ, নিশ্চয়ই ছাপাবো। আপনি চলুন, বৃষ্টি নামলে ছবি তোলা যাবে না। নীলকণ্ঠবাবু উৎসাহিত হয়ে বললেন, হ্যাঁ, চলুন চলুন। বাড়ির পিছনে যেতে যেতে কিটি বলল, আপনি তো পেরু গেছিলেন, তাই না? অ্যানাকন্ডার সঙ্গে আপনার ওই ছবিটা আমরা নেব। নীলকণ্ঠ বললেন, হ্যাঁ,
ওই ছবিটা বেশ ভালো হবে কাগজে ছাপার জন্য। অ্যামাজনের একটা অংশে সাপের সন্ধানে সঞ্জীবনের সঙ্গে ঘুরেছি আমি। অদ্ভুত পরিবেশ, নানা ধরনের গাছপালা, বিচিত্র প্রাণী আছে ওখানে। কিটিরা এসে দাঁড়ালো বাড়ির পিছনের অংশে একটা চৌবাচ্চার সামনে। চারপাশে অবিশ্রান্ত ব্যাঙের কলরব। চৌবাচ্চার ভিতর লাফালাফি করছে ব্যাঙগুলো। নীলকণ্ঠবাবু বললেন, বৃষ্টি আসছে তো, তাই ওদের এত আনন্দ। কিটি ব্যাগ থেকে ক্যামেরা বার করে বলল, জালটা ওপরে ওঠান, ছবি নেব। নীলকণ্ঠবাবু জালটা ওঠালেন। ক্যামেরাটা সেট করতে করতে চৌবাচ্চাটা দেখে খুশিতে যেন ভরে উঠল কিটির মন। কত ব্যাঙ আনন্দে ছপছপ করে লাফাচ্ছে চৌবাচ্চাতে। ব্যাঙ জিনিসটাও যে দেখতে কম সুন্দর নয় তা এই প্রথম উপলব্ধি করল কিটিরা। বেশ কটা ছবি নিল কিটি। তারপর নীলকণ্ঠবাবুকে বলল, আমাকে একটা ব্যাঙ দেবেন, অ্যাকোরিয়ামে রাখবো। নীলকণ্ঠবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, দেব না কেন, দাঁড়ান, আপনাকে আমার সংগ্রহের সবচেয়ে ভালো ব্যাঙ দিচ্ছি। সবুজ রঙের একটা গেছো ব্যাঙ, অ্যাকোরিয়ামে দারুণ মানাবে। ওটা বিক্রি না করে নিজের সংগ্রহে রেখেছিলাম, আপনাকে উপহার দেব। কিটি হেসে বলল, না, ব্যাঙটা আমি পছন্দ করব। ওই যে চৌবাচ্চার কোনায় চুপচাপ বসে আছে মাঝারি আকারের ব্যাঙটা, হলুদ পিঠে কালো ডোরা, ওটাই আমি নেব। নীলকণ্ঠবাবু সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ওটা অসুস্থ, 2-1 দিনের মধ্যেই মারা যাবে। দেখছেন না অন্য ব্যাঙগুলোর সঙ্গে খেলা না করে ও কেমন চুপচাপ ঝিমোচ্ছে। আমি আপনাকে অন্য ব্যাঙ দিচ্ছি। কিটি জবাব দিল, কিন্তু আমি যে ওই ব্যাঙটাই খুঁজতে আপনার কাছে এসেছি নীলকণ্ঠবাবু, ওই ব্যাঙটাই যে আমার চাই। কিটির গলাটা এবার যেন একটু কঠোর শোনালো। নীলকণ্ঠবাবু বললেন, আপনি ওই ব্যাঙটা খুঁজতে এসেছেন মানে? ওটাই চাই কেন? কিটি জবাব দিল, কারণ ওটাই আমার লাগবে। ও ব্যাঙের নাম আমি জানি, 3 স্ট্রাইপ ফ্রগ। ল্যাটিন আমেরিকাতে অ্যামাজন অববাহিকায় পাওয়া যায়। আপনি তো এ ব্যাঙটা ওদেশ থেকেই এনেছেন, তাই না? কিটির কথা শুনে নীলকণ্ঠবাবু বিস্মিতভাবে বললেন, হ্যাঁ, আপনার কথা সত্যি, ওটা আমার রেয়ার কালেকশন। ওরকম দেখতে ব্যাঙ এখানে দেখা যায় না, তাই ওটা দেব না। কিটি বলল, হ্যাঁ, রেয়ার কালেকশন সত্যি। ওর পুরো নাম 3-eyed পয়জন ফ্রগ, মারাত্মক বিষাক্ত ব্যাঙ। এদের দেহে তীব্র বিষ আছে। অ্যামাজনের আদিম অধিবাসীরা ওর পিঠের গুটিতে ব্লো পাইপের কাঁটা ঢুকিয়ে সে কাঁটা বিষাক্ত করে নেয়। সে কাঁটা গায়ে ফুটলে স্নায়ুতন্ত্র অকেজো হয়ে যায়। বেশি পরিমাণে সে বিষ গায়ে ঢুকলে মৃত্যু নিশ্চিত। নীলকণ্ঠবাবুর মুখটা যেন ঝুলে পড়েছে। বিস্মিত কণ্ঠে তিনি বললেন, আপনারা কারা? পুলিশের লোক? কিটি তার ভিজিটিং কার্ডটা নীলকণ্ঠবাবুর দিকে এগিয়ে দিয়ে বলল, ব্যাঙটা আমরা ধার হিসাবে নেব। আমার ধারণা ওর বিষের সঙ্গে সঞ্জীবনবাবুর রক্তে পাওয়া বিষের স্যাম্পেলটা মিলে যাবে। আপনি ধরা পড়ে গেছেন নীলকণ্ঠবাবু। কিটির কথা শুনে নীলকণ্ঠবাবু আর্তনাদ করে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, আমি সঞ্জীবনের দেহে ওই বিষ দিয়েছি। ও অনিরুদ্ধ মহন্তকে খুন করেছে, মনসাকেও খুন করল। ওর দেহে ওই বিষ না দিলে রুবিকে বাঁচানো যেত না। হ্যাঁ, আমি মারার চেষ্টা করেছি ওকে। আমাকে কোথায় যেতে হবে বলুন? ভেঙে পড়লেন নীলকণ্ঠবাবু। কিটি বলল, এখন আপাতত বাড়ির ভিতর চলুন, আপনার থেকে আমার আরও কিছু জানার আছে। বাড়ির ভিতরে ঢুকে নীলকণ্ঠবাবুর মুখোমুখি বসল কিটিরা। স্পষ্টতই বিধ্বস্ত নীলকণ্ঠবাবু, মাথা চেপে ধরে তিনি বসে আছেন। কিটি তাকে জিজ্ঞেস করল, রুবি দেবীর চেহারাটা ওরকম কেন বলতে পারেন? তাকে কেন খুন করতেন সঞ্জীবন? মনসাকেই বা মারলেন কেন? নীলকণ্ঠবাবু বললেন, রুবির ওপর এক অদ্ভুত পরীক্ষা চালাচ্ছিল সঞ্জীবন। খুব অল্প পরিমাণে ওর দেহে সাপের বিষ ঢোকাচ্ছিল সে।
ঠিক যেভাবে বিল হাস্ট তার দেহে সাপের বিষ ঢুকিয়ে নিজের ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে তুলেছিল। অন্যর ওপরে পরীক্ষা আইনের চোখে নিষিদ্ধ। মারা যেতে বসেছিল রুবি। প্রচণ্ড জ্বালা তার শরীরে। মনসা ব্যাপারটা জেনে ফেলেছিল। তাছাড়া সঞ্জীবনের সঙ্গে এক রাতে অঞ্জনার মিলনের দৃশ্যটা সে দেখে ফেলেছিল। সেজন্যই ওকে পৃথিবী থেকে সরিয়ে দিল সঞ্জীবন। রুবিকে মারত কারণ রুবি যদি কাউকে কিছু বলে দেয় সেজন্য। মাঝে মধ্যে ওর সেন্স ফিরে আসে, তখন ও সম্পূর্ণ স্বাভাবিক। আসলে মাথার গণ্ডগোলের ব্যাপারটা কিছুটা জেনেটিক। ওটা সে ওর বাবা কাশীনাথ চক্রবর্তীর কাছ থেকে পেয়েছে। টিনা চমকে উঠলেও কিটি শান্তস্বরে বলল, এ ব্যাপারটাও আমি আন্দাজ করেছিলাম। আচ্ছা, আপনার সঙ্গে কি রুবি দেবীর পুরনো কোনো সম্পর্ক ছিল? নইলে তাকে বাঁচাবার জন্য আপনি মানুষ খুনের রিস্ক নিলেন কেন? নীলকণ্ঠবাবু কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, হ্যাঁ ছিল। এ গ্রামেই দুজনেই একসঙ্গে আমরা বড় হয়েছি। আমার সঙ্গেই তার বিয়ে হবার কথা ছিল, কিন্তু দেনার ফাঁদে পড়ে কাশীনাথ কাকু সঞ্জীবনের সঙ্গে ওর বিয়ে দিলেন। তবে স্বামীর প্রতি কর্তব্যের কোনো ত্রুটি ছিল না রুবির। বিবাহ বহির্ভূত কোনো দেহের সম্পর্ক আমার সঙ্গে ওর ছিল না। ওর জন্যই তো আমি সঞ্জীবনের অনেক অপমান সহ্য করেছি। ব্যাঙবাবু নাম নিয়ে লোকের বিদ্রূপের পাত্র হয়ে এ গ্রামে রয়ে গেছি। কথা বলতে বলতে ধরে এলো নীলকণ্ঠবাবুর গলা। টিনা এবার কৌতূহলী হয়ে বলল, আপনি ব্যাঙের বিষটা ওর দেহে ঢোকালেন কিভাবে? ফাউন্টেন পেন দিয়ে? একটা গল্পে ওরকম একটা ব্যাপার পড়েছিলাম। নীলকণ্ঠবাবু বললেন, ওটা গল্প। ওভাবে বিষ ঢোকানো গেলেও বিষের গুণ নষ্ট হয়ে যায়। কাঁটা দিয়েই বিষ ঢুকিয়েছিলাম ওর শরীরে। তবে ব্লো পাইপের কাঁটা নয়, মনসার চুলের কাঁটা, যেটা আমি মনসার দেহের পাশ থেকে সেদিন কুড়িয়ে পেয়েছিলাম। সঞ্জীবন ঘুমের ওষুধ খেয়ে শোয় আমি জানতাম। ওর দরজাতে ছিটকানি বা খিল ছিল না। চাবি দিয়ে দুদিক থেকেই দরজা খোলা বন্ধ করা যায়। সুযোগ বুঝে একদিন আমি সাবানে চাবির ছাপ তুলে নিয়েছিলাম। তাই দিয়ে চাবি বানিয়ে দরজা খুলি। কাঁটা বসিয়ে বেরোবার সময় অবশ্য দরজা বন্ধ করতে ভুলে গেছিলাম। কিটি বলল, এবার স্পষ্ট হলো ব্যাপারটা। ওই জন্যই সাবানের মোড়ক পাওয়া গেছিল ভাঙা ঘরে। নীলকণ্ঠবাবু এবার শেষ আর্তনাদ করে বলে উঠলেন, বিশ্বাস করুন, আমার এছাড়া কোনো উপায় ছিল না। রুবিকে বাঁচানো যেত না। আমি তাকে খুব খুব ভালোবাসি। এরপর নিস্তব্ধ হয়ে গেলেন তিনি। তার চোখ দিয়ে জল গড়াচ্ছে। বাইরে বৃষ্টি নেমেছে। তার দিকে তাকিয়ে বসে রইল কিটিরা। তখন বিকাল। সাপের বাসা থেকে বেরিয়ে ফেরার পথ ধরল কিটিরা। বৃষ্টি সবে ধরেছে। চালকের আসনে মিস্টার বুধিয়া, পিছনে কিটিরা। মেঠো পথ ধরে হেলতে দুলতে চলেছে গাড়িটা। দুপাশে জলা জমি। টিনাকে কিটি বলল, তোর জন্যই কেসটা সলভ হলো। ওই যে কাল রাতে তুই বললি না তুই সাপের বিষ ব্যাঙের বিষ নিয়ে গবেষণা কর, তোর কথা শুনে মনে পড়ল কোনো একটা বইয়েতে পড়েছিলাম ব্যাঙেরও বিষ আছে। আর তারপর ইন্টারনেট। টিনা জিজ্ঞেস করলো, ব্যাঙবাবুকে তুই ছেড়ে দিলি কেন? কিটি জবাব দিল, রুবি দেবীকে তিনি খুব ভালোবাসেন। তিনি না থাকলে রুবি দেবী, কাশীনাথবাবু, এমনকি সঞ্জীবনের দেখাশোনা করবে কে? যে মানুষটা অন্যের জন্য, ভালোবাসার জন্য নিজেকে বিপদে ফেলতে পারে। কিটির কথা শেষ হবার আগেই ব্রেক কষে গাড়ি দাঁড় করালেন মিস্টার বুধিয়া। স্কুল ছুটি হয়েছে। সামনে রাস্তায় একদল ছেলে। একজনের পিছনে তারা চেঁচাতে চেঁচাতে যাচ্ছে, ব্যাং বাবু, ব্যাং বাবু। লোকটার পরনে খাকি পোশাক, মাথায় ছাতা। গাড়ির হর্নের শব্দে ছেলেগুলো এদিক ওদিক ছিটকে গেল। ছাতা মাথায় লোকটা পিছন ফিরে তাকালো। কিটিদের দিকে তাকিয়ে বিষণ্ণভাবে একবার হাসলেন তিনি। তারপর ব্যাঙ ধরার সাজ সরঞ্জাম নিয়ে জল কাদার ভিতর নেমে গেলেন ব্যাঙবাবু, ওরফে নীলকণ্ঠ পালিত। সাপের বাসা থেকে কিটিরা ফিরে চলল কলকাতার দিকে।
শেষ হলো হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা রহস্য গল্প বিষের ছোবল। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, বিভিন্ন স্বাদের বাংলা গল্প ও উপন্যাস শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। নতুন একটি গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। সবাই ভালো থাকবেন। নমস্কার।